তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে বিশৃঙ্খলা এড়িয়ে মূল্যসমূহের কর্মানুসারে সারিবদ্ধকরণ অর্থাৎ আধুনিক পর্যায় সারণী। তো এর আগে আমরা মেন্ডেলিপের পর্যায় সারণী পড়েছি এবং ডবরেনের ত্রয় সূত্র পড়েছি, এবার নিউল্যান্ডের অষ্টক সূত্র সেটাও পড়েছি। তো আজকে আমরা এখান থেকে শুরু করবো এবং আজকেই আমরা চ্যাপ্টারটি শেষ করে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট করবে। তো দেখো, 1913 খ্রিস্টাব্দে হেনরি মজলে, তাহলে হেনরি মজলে কী করেছিল, দেখেছিল যে পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ জেড দিয়ে আমরা প্রকাশ করি, এটা জানি আমরা, এর আগে ক্লাস করানো আছে। তোমরা যদি না দেখে থাকো পারমাণবিক ক্রমাঙ্ক কী, ভর সংখ্যা কী, প্রোটন সংখ্যা কী, নিউট্রন সংখ্যা কী, ইলেকট্রন সংখ্যা কী, সমস্তের উপরে ভিডিও বানানো আছে। তোমরা দেখতে পাচ্ছ এটা এনসিইআরটির বই, তাই কতখানি গুরুত্বপূর্ণ সেটা আপনারা ঠিক করুন, আমি আর কিছু বলছি না। তো তাহলে মজলে কী করেছিল দেখো, এর আগে আমরা যখন পড়েছিলাম মেন্ডেলিভ, তখন তিনি কেমনভাবে সাজিয়েছিল, পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে সাজিয়েছিল মৌলগুলোকে। কিন্তু মজলে তা করছে না, মজলে কী করছে, পারমাণবিক ক্রমাঙ্কর ভিত্তিতে সাজা আছে। হ্যাঁ, এবং পারমাণবিক ক্রমাঙ্ক কেন সাজাচ্ছে, কারণ হচ্ছে কোনো মৌলের পারমাণবিক গুরুত্বর চেয়েও অধিকতর মৌলিক ধর্ম, এই জন্য। তো মৌলর ধর্মসমূহে এদের পারমাণবিক ক্রমাঙ্কের প্রজাগত অপেক্ষ, এটা তার সূত্র। তো মৌলগুলিকে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে সাজানো হলে যে শ্রেণীবিন্যাসটা আমরা পাই, সেটি হচ্ছে আধুনিক পর্যায় সারণী নামে পরিচিত। তো তোমাদেরকে দেখিয়ে দিই পর্যায় সারণীটা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই হচ্ছে পর্যায় সারণী, আপনাদেরকে ছোট করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ তো কালারগুলো কেমন দিয়ে আছে, ধাতু ক্ষার। হ্যাঁ, ও কালারটা দিয়ে দেখবো যে অল্প শরীরের ধাতু কল্প যাদেরকে বলে, BSI, GES, TE, এগুলো। এবং যেটা আপনারা এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে যেটা দেখতে পাচ্ছি, এদিকটা এটাকে S ব্লক বলা হয়, এবং এই থেকে এই দিকটা এটাকে আমরা P ব্লক বলি, এবং এখানে মাঝ বরাবর যেটা আছে সেটা D ব্লক বলি, এবং এটা F ব্লক বলি। তোমাদেরকে প্রশ্ন দিয়ে দেয় NI, কোন ব্লকের অন্তর্গত, তোমরা দেখতে পাচ্ছ এখানে NI রয়েছে, তাই এখানে D ব্লকের অন্তর্গত, এরকম সোজা প্রশ্ন দিয়ে দেয়। তো এই হচ্ছে ব্যাপার, আমরা বেশি কিছু যাব না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ধাতুগুলা কোন দিকে রয়েছে, অর্থাৎ ধাতুর পরিমাণটা তোমরা বলবে বেশি, অবশ্যই বেশি। ও ধাতু দেখতে পাচ্ছ কেমন রয়েছে, এবং ধাতুকল্প তোমরা দেখতে পাচ্ছ কতগুলো রয়েছে, মাত্র 6টি রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা যেটা জানবো সেটা দেখো। তো এখানে কোটা সারি বা কোটা পর্যায় রয়েছে, তো এখানে 18টি শ্রেণী রয়েছে, এবং পর্যায় কোটা রয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। এবার দেখো, যখন আমরা নিচের দিকে যাব তখন কি কক্ষের সংখ্যাটা কি হবে, অবশ্যই বৃদ্ধি পাবে। কারণ যদি আমরা হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তাহলে একটা রয়েছে ইলেকট্রন, তার হাইড্রোজেন, তারপর লিথিয়াম যদি দেখি, তাহলে লিথিয়ামের দুটো, এরকম। তাহলে কী হচ্ছে, তার রেডিয়াস অর্থাৎ তার ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছে, তাই কী হচ্ছে, কক্ষের সংখ্যাটা বৃদ্ধি পাবে। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে যখন ডান দিকে অগ্রসর হবে, তখন পারমাণবিক ক্রমাঙ্ক একে করে বৃদ্ধি পায়, অর্থাৎ যোজ্যতে কক্ষের ইলেকট্রন সংখ্যা একক করে বৃদ্ধি পায়। বুঝতে পারি, যখন বাম দিক থেকে ডান দিকে যাব তখন। তো আমরা কিন্তু ডিটেলসে পড়া আছে, তার জন্য আমরা কিন্তু এটা বলে দিতে পারছি। এবার দেখো, 2n² সূত্র, যেটা আমরা এর আগেও ক্লাস করানো আছে, এই সূত্রটা কি ডিটেলস তোমরা দেখতে চাও, দেখে নাও। দেখো, এর আগের আমরা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, যেহেতু এখানে আমাদের সেরকম বেশি ইম্পর্ট্যান্ট নয়, তাই আমরা কিছুগুলো দেখছি যেগুলো ইম্পর্ট্যান্ট। তাই তোমরা যদি ভালোভাবে দেখতে চাও, এর আগের ভিডিওটা দেখে নাও। তো এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন দেয়, তোমরা দেখো এখান থেকে যেমন দিয়েছিল। দেখো, প্রথম কক্ষে যাকে আমরা কে কক্ষ এল কক্ষ বলি, তোমরা বলো। অবশ্যই কে বলি, কে, এল, তারপরে এম, তারপরে এন, এরকমভাবে চলতে থাকে। তাহলে কে কক্ষে মানে সর্বাধিক কতটি মৌলে থাকবে, দুটোর বেশি থাকবে না। এর কক্ষে 8টার বেশি থাকবে না, এম কক্ষে 18টার বেশি থাকবে না, ও কক্ষে 18টার বেশি থাকবে না। এটা ঠিক বললাম কি আমরা? অবশ্যই ঠিক বলেছি, ঠিক বলেছি তো? তোমরা বলবে, কমেন্ট করে জানাও। এবং সর্বশেষ কক্ষে 32। তো এরকমভাবে থাকে, তোমাদেরকে বলে দেবে যে ওই এম কক্ষে কোটি ইলেকট্রন সর্বাধিক থাকতে পারে, তখন আপনাদের বলতে হবে 18টি। বুঝতে পেরেছো তো? তো চলো নেক্সট আমরা যাই। যোজ্যতা জিনিসটা কি?
তো তোমরা জানো একটি মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষে বর্তমান যোজক ইলেকট্রন সংখ্যা দ্বারাকে আমরা যোজ্যতা বলে থাকি। ধরো কার্বনের হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক 6, তাহলে এখানে প্রথমে ইলেকট্রন যখন বিন্যাস করবে তখন কে কক্ষে 2টা, এল কক্ষে কটা হবে 4টা হবে। তাহলে এটা হচ্ছে কার্বনের, তাহলে যোজ্যতা কত হবে 4। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরে গেছো। এর পারমাণবিক আকার এটা কি? তো পারমাণবিক আকার একটি আকার পদটি একটি পরমাণুর ব্যাসার্ধকে নির্দেশ করে। এটি বিচ্ছিন্ন পারমাণবিক আকার পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সর্বশেষ কক্ষের মধ্যবর্তী দূরত্বকে কল্পনা করা যেতে পারে। হাইড্রোজেন পারমাণবিক ব্যাসার্ধ 37 pm এবং 1 pm সমান 10^12 মিটার। তো এই হচ্ছে ব্যাপার। সেরকম আর কিছু আমরা পাচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট আপনাদেরকে বলে দিচ্ছি। এবার দেখো এখানে পড়বে, যদি পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হয় তাহলে পারমাণবিক ব্যাসার্ধটা কী হবে? বাম দিক থেকে ডান দিকে, তাহলে কী হবে? হ্রাস পাবে। হ্যাঁ, ফলে পরমাণু আকারটা কী হবে? ক্রমশ হ্রাস পাবে। এবার দেখো, পারমাণবিক ব্যাসার্ধের শ্রেণীর নিচের থেকে ক্রমশ বৃদ্ধি পায়, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ নিচের থেকে কী হবে? বৃদ্ধি পায়। এটা আপনাদেরকে প্রথমে বলে দিলাম, নিচে যত যাবে পারমাণবিক ব্যাসার্ধ ততই বৃদ্ধি পাবে। এবার দেখো, সারণীর বাম দিক থেকে যদিও সালফার কর্ণের মতো অধাতুগুলোকে ডান দিকে পাওয়া যায়, ডান দিকে আমরা অধাতুগুলোকে পেয়ে থাকি। তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রথমেই। তো মধ্যবর্তী স্থানে আমরা সিলিকনকে পাই, যার মধ্যে ধাতু এবং অধাতুর অর্থাৎ ধাতুকল্প আমাদের যাদেরকে বলছি তাদের শ্রেণীর অন্তর্ভুক্ত। তোমাদের বলবে যে নিম্নের কোনগুলি ধাতুকল্পের অন্তর্গত। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম, এগুলো হচ্ছে সব ধাতুকল্প। ইলেকট্রন বর্জন করার ফলে এদের তড়িৎ ধনাত্মক প্রকৃতির হয়। ধাতুগুলি ইলেকট্রন বর্জন করতে পারে খুব তাড়াতাড়ি। এবার দেখো, আধান ক্রমশ বৃদ্ধি পায়, অর্থাৎ উপর যদি আমরা পর্যায় বরাবর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সময়ের উপরে নিউক্লিয়াসের কার্যকরী আধান ক্রমশ বৃদ্ধি পায় বলে ইলেকট্রন বর্জনের প্রবণতা হ্রাস পায়। শ্রেণীর নিচের দিকে যোজ্যতা ইলেকট্রনের উপর কার্যকারী নিউক্লিয়াসের আধান হ্রাস পায়, কারণ সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে ক্রমশ দূরে সরে যায়। এবার দেখো, সেই জন্য পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে ধাতব চরিত্র ক্রমশ হ্রাস পায়। তাহলে বাম দিক থেকে ডান দিকে যাবে, ধাতব চরিত্র কী হবে? হ্রাস পাবে। এবং কারণ আমরা জানি ধাতুগুলো সবসময় বাম দিকে রয়েছে, ডান দিকে তো ধাতুই নেই। তো শ্রেণী বরাবর নিচের থেকে ক্রমশ বৃদ্ধি পাবে ধাতুগুলো। অপরপক্ষে অধাতুগুলো হলো তড়িৎ ঋণাত্মক। অধাতুগুলো কী হয়? তড়িৎ ঋণাত্মক। এদের প্রবণতা হলো তড়িৎ গ্রহণ করে বন্ধন তৈরি করা। চলো আমরা মৌলের ধর্মটি পরিবর্তন অধ্যায় আমরা অবশ্যই জানবো ভালোভাবে। তো ধাতুগুলি অক্সাইড ক্ষারীয় প্রকৃতির এবং অধাতুগুলো অক্সাইড আম্লিক প্রকৃতির হয়। তাহলে ধাতুগুলি অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে এবং অধাতুগুলো অক্সাইড আম্লিক প্রকৃতির হয়ে থাকে। তোমাদের বলবে যে নিম্নের কোনটি একটি ধাতুর বৈশিষ্ট্য, তখন অবশ্যই আপনাদেরকে বলতে হবে ধাতুগুলো কি অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে এবং অধাতুগুলো অক্সাইড আম্লিক প্রকৃতির হয়ে থাকে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে চ্যাপ্টার থেকে আমাদের জানা কিছু বিষয়। তো এবার আমরা এই চ্যাপ্টার থেকে আমরা কী কী শিখলাম সেগুলো আমরা শর্টে জেনে যাব। দেখো, মৌলসমূহকে এদের ধর্মের সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করতে হয়। তাহলে এদের সাদৃশ্যের ভিত্তিতে কী করছি? শ্রেণীবিন্যাসটা করতে হয়। তারপরে আমরা কি জানব? ডোবেরিনারের মৌলসমূহকে ত্রয়ীতে শ্রেণীভুক্ত করেন এবং নিউল্যান্ড অষ্টক সূত্রের প্রবক্তা করেছিল। তাহলে ডোবেরিনারের সূত্রটা হচ্ছে ত্রয়ী এবং নিউল্যান্ডের অষ্টক। মেন্ডেলিভ মৌলসমূহকে এদের কর্মবর্ধন, পারমাণবিক গুরুত্ব এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে সাজিয়েছিল। তাহলে মেন্ডেলিভ কী করেছিল? মৌলসমূহ তাদের কর্মবর্ধন এবং পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে সাজিয়েছিল। মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে ফাঁকা স্থানের ভিত্তিতে তখন পর্যন্ত আবিষ্কার হয়নি এরূপ কিছু মৌলের অস্তিত্বের পূর্বাভাস দিয়েছিল। মেন্ডেলিভ বলেছিল হ্যাঁ আরও মৌল আবিষ্কার নিশ্চয় হবে, কিন্তু যে নিউল্যান্ড তিনি বলেছিলেন না না, আমি যা বলছি সেটাই বেস্ট। তারপর দেখো, কর্মবর্ধন পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌলগুলিকে সজ্জিত করার ফলে যেসব অসঙ্গতি দেখা গিয়েছিল মৌলগুলোকে
ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী সজ্জিত করে সেগুলি দূর করা সম্ভব হয়েছিল, কারণ মজলে দেখিয়েছিল যে পরমাণুর ক্রমাঙ্ক হলো পরমাণুর মৌলিক ধর্ম। তাহলে পরমাণুর ক্রমাঙ্কটাই ম্যান, বুঝতে পেরেছ? আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলিকে সাজানো হয়েছিল 8টি শ্রেণীতে এবং 7টি পর্যায়ে। এইভাবে সজ্জিত করার ফলে মৌলগুলো পারমাণবিক আকার, যোজ্যতা এবং সংযুক্তিকরণ ক্ষমতা এবং ধাতব ও অধাতব ধর্মসহ অন্যান্য ধর্মের পর্যাবৃত্তি প্রদর্শন করে। এই হচ্ছে ব্যাপার। এবার চলো কিছু প্রশ্ন উত্তর আমরা জেনে যাই। তো দেখো, পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাম দিক থেকে যখন ডান দিকে আমরা যাব, তখন মৌলের প্রবণতা সম্পর্কিত নিম্নগুলির বক্তব্যের মধ্যে কোনটি সঠিক নয় বলছে। তো দেখো প্রথমটা কি বলছে। প্রথম হচ্ছে মৌলগুলোর ধাতব প্রকৃতি হ্রাস পায়। একটু আগে আমরা জানলাম যে যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাব তখন হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ আমরা ডান দিকে তো আমাদের ধাতুগুলো নেই, আমাদের ধাতু আছে বাম দিকে, তাই এটা অবশ্যই আমাদের সঠিক উত্তর হচ্ছে, কিন্তু আমাদের এখানে নয় বলেছে। দেখো, যোজন ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। দেখো, যোজন ইলেকট্রন সংখ্যার কোনো চেঞ্জ হবে না বন্ধুরা। হ্যাঁ, তাহলে এটা বৃদ্ধি পায়। এটা কি যোজন ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় যখন আমরা কি বলছি পর্যায় পরিবার বাম দিক থেকে ডান দিকে যায়। দেখো, যোজন ইলেকট্রন সংখ্যা অবশ্যই বৃদ্ধি পায় পেয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যদি ইলেকট্রন বিন্যাস করো, লিথিয়াম যদি করো, তাহলে কত হবে? 2,1, তারপরটা আবার চেঞ্জ হবে, 2,2 হবে, এরকম হবে। তাহলে কী হচ্ছে? সেটা বৃদ্ধি পাচ্ছে, অবশ্যই এটাও ঠিক। পরমাণুগুলির অধিকতর সহজ ইলেকট্রন বর্জন করে। বলছি পরমাণুগুলো সহজেই, মানে সহজে নয়, অধিকতর সহজে ইলেকট্রন বর্জন করছে, তাই এটাকে ঠিক। তো বন্ধুরা দেখো, সহজে বর্জন করবে না বন্ধুরা, তো এটাই ভুল। তো এটা আমাদের বলেছে। তো অক্সাইডগুলো অধিক আম্লিক হয়, এটা আমরা একটু আগে জানলাম। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ আমাদের ভুলছে বলেছে, তো ভুল হচ্ছে এটাই। ইলেকট্রন বর্জন করবে না সহজে, এটাই হচ্ছে ব্যাপার, কিন্তু বলছে এখানে সহজে বর্জন করে দেয়। এবার দেখো কি বলছে। এক্স মৌলটি একটি ক্লোরাইড গঠন করে যার সংকেত XCl2 এবং এটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটি কঠিন পদার্থ। নিচের কোন মৌলটির সাথে এক্সের মৌলটি পর্যায় সারণীতে একটি শ্রেণীতে থাকবে? তখন দেখো, আমরা দেখো উচ্চ গলনাঙ্ক অবশ্যই একটা ধাতুর থাকতে হবে, তাহলে এগুলোর মধ্যে কোনটি ধাতু আপনারা বলো তো? সোডিয়াম। সোডিয়াম কি আপনারা বলবে ধাতু? কারণ এটা ছুরি দিয়ে কাটতে পারি আমরা, এটা তোমরা সকলে জানো। তাই এখানে ম্যাগনেসিয়াম, এটাই হচ্ছে সঠিক উত্তর। আর AlSi এলা কি ধাতু কল্প, অর্থাৎ এলাকা অধাতু বলে। তাই আমাদের অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।